বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আজকের গল্পটির নাম তুলির প্রতিশোধ। শোনার আগে একটি সতর্কতা জানিয়ে দিচ্ছি, এই গল্পে ধর্ষণ, হত্যাকাণ্ড ও মানসিক ট্রমা সম্পর্কিত দৃশ্য আছে। যদি আপনি সংবেদনশীল হন বা নিচু বয়সের হন, অনুগ্রহ করে এই গল্পটি শুনবেন না। প্লিজ 18+। এখন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। তাহলে চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প, তুলির প্রতিশোধ। একধারে টানা 3 ঘন্টা ধর্ষণের পর যখন ওরা 4 জন বুঝতে পারল ওদের চাহিদা শেষ, তখন ওরা চিন্তায় পড়ে গেল, এই মেয়েটাকে এখন কি করা যেতে পারে। আবিদ, দোস্ত, রাগের মাথায় তো এসব করে ফেললাম, এখন এর কি করব? রকি, এখানেই ফেলে চলে যাই। রাফসান, রকি ঠিক বলেছে, একে দেখে মনেই হচ্ছে এর আর ওঠার শক্তি নেই, এখানেই মরে যাবে। জনি, কিন্তু যদি কোনো মানুষ এখানে আসে, আর যদিও কোনো মতে বেঁচে যায়, তবে আমাদের কি হবে জানিস তো? রকি, কি করব? তাড়াতাড়ি ঠিক কর। জনি, এখানেই মাটি চাপা দিয়ে দিই। কি বলিস? রাফসান, তাই কর, ওকে মেরে ফেল। কিন্তু কে মারবি ওকে? এদের মধ্যে সবচেয়ে সাহসী আর রগঝটা হলো জনি। ওর আবার কথায় কথায় রাগ করার অভ্যাস। জনি, আমি যাচ্ছি। এবার জনি চলে গেল তুলির কাছে। ততক্ষণ ওর একটু জ্ঞান ফিরেছে। তুলি, প্লিজ আমাকে মারবেন না, আমি কথা দিচ্ছি আপনাদের কারো বিরুদ্ধে আমি কিছুই করব না, প্লিজ আমাকে এবার ছেড়ে দিন। জনি, তুই যে আমাদের জন্য বিপদ। তুলি, আমি কথা দিচ্ছি কোনো কিছু হবে না। জনি, তোর কথায় আমাদের কোনো বিশ্বাস নেই, তোকে তো মরতেই হবে। তুলি, আর কিছু বলতে পারল না। ততক্ষণে জনি ওর মাথায় পাথর দিয়ে আঘাত করেছে। তুলি মরে গেল। ওরা 4 জন মিলে ওকে ওখানেই মাটি চাপা দিয়ে চলে আসলো। এবার আসুন ফ্ল্যাশব্যাকে। জনি, রকি, রাফসান, আবেদ, এরা 4 জন খুব ক্লোজ ফ্রেন্ড। ওরা একই এলাকায় থাকে, আর ছোটবেলা থেকেই ওরা সব কথা একজন অন্যজনকে বলে। তুলি এই এলাকায় নতুন এসেছে। রকি যে ফ্ল্যাটে থাকে, ওখানেই তুলি আর ওর পরিবারের সবাই উঠেছে। রকিদের সঙ্গে ওদের পরিবারের ভালোই সম্পর্ক হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কেন তাহলে তুলির সঙ্গে এমন হলো। তুলিকে রকি অনেক ভালো লাগত। রকি চেয়েছিল তুলিকে বিয়ে করবে, কিন্তু তুলি রাজ নামের এক ছেলেকে পছন্দ করত। তুলিকে রকি অনেক বুঝিয়েছে, কিন্তু কাজ হয়নি। আর সেদিন রকি একটু জোর করতেই তুলি ওকে চড় ঝাড়ে। তখন রকি আর ওর বন্ধুরা মিলে এই প্ল্যান করে। তুলি প্রতিদিন কোচিং শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরে। আজও তাই হচ্ছিল, কিন্তু আজও একা নয়, রকি ও তার বন্ধুরা ওকে ফলো করতে করতে আসছিল। তুলি যে একটা গলির ভেতর এসেছে, তখন ওরা ওকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ওই জঙ্গলে নিয়ে যায়। তুলির জ্ঞান ফেরার পরও ও রকিদের কাছে অনেক মিনতি করে, কিন্তু ওরা ওর ওপর এই অমানসিক নির্যাতন করে আর তুলিকে মেরে ফেলে। তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ঘটনা। কয়েকদিন হয়ে গেছে তুলির খোঁজ নেই। সবাই অনেক খুঁজে, পুলিশও ওর কোনো খোঁজ পায়নি। জনিরা হাঁফ ছেড়ে বাঁচল। এখন তো সবাই ভুলেই গেছে তুলির কথা, কারো মনে আর সেই দিনের কথা নেই। ওরা 4 বন্ধু এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত। রকি আর জনি এখন বিবাহিত। ওরা এখন নিজের স্ত্রীদের নিয়ে পরিবার থেকে আলাদা জায়গায় থাকে। সেদিন রকি সকালে জিম করতে গেছে। ফেরার পথে ওর চোখ স্থির হয়ে গেল। ওর সামনে দিয়ে একটা বাস যাচ্ছিল। বাসের পিছন দিকে তুলির মতো একটা মেয়ে। তুলি বাড়ি ছিল কুয়াকাটা নামে একটা গ্রামে। সেখানে তার মা বাবার সাথে কোনো কিছু সমস্যা কারণে তারা চলে আসে সেইখানে, যেখানে তার সাথে ধর্ষণ হয়। তারা এখন বিবাহিত, রকি আর জনি। ওরা এখন নিজের স্ত্রীকে নিয়ে পরিবার থেকে আলাদা জায়গায় থাকে। সেদিন রকি সকালে জিম করতে গেছে। ফেরার পথে ওর চোখ স্থির হয়ে গেল। ওর সামনে দিয়ে একটা বাস যাচ্ছিল। বাসের পিছন দিকে তুলির মতো একটা মেয়ে। তখন সে ভয় পায়, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি আসার সাথে সাথে তার বন্ধু জনিকে কল করে।
জনি কল ধরল না, কারণ সে একটা কোনো অনুষ্ঠানে গিয়েছিল। ভুলে মোবাইল নিয়ে যায় নাই, তাই কলটা ধরতে পারেনি। এখন জনি অনুষ্ঠান শেষ করে বাসার দিকে আসছিল। জনি বাড়ির সামনে এসে বাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে গেট খুলে ঢুকল। তখন একটা ডাক আসে, কেউ যেন পিছন দিকে ডাকছে ওকে। যখন পিছন দিকে তাকালো, সে পিছন দিকে তাকালে হতাশ হয়ে যায় দেখে তুলির মতো একটা মেয়ে মিষ্টি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। জনি ছিল সাহসী, তাই ভয় পায় না। সে তার দিকে এগিয়ে যায়, সাথে সাথে ওই মেয়েটা বাসে উঠে যায়। তখন আর ধরতে পারে নাই জনি। এবার বাসায় এসে রকিকে কল দিল জনি। জনি কল দিয়ে বলল, রকি, তুই কই আগে বলতো, তোকে কল করছি যে পাই নাই কেন? জনি, তুই একটু আজায়, বাসা আসতে পারবি? তোর সাথে অনেক কথা আছে। রকি, আমারও তোর সাথে কথা আছে। জনি, ওকে, তাহলে তুই চলে আয়। রকি, ওকে, সন্ধ্যার দিকে আসব। জনি, ঠিক আছে। জনি কাজ শেষ করে তার বন্ধুর বাসায় যায় সন্ধ্যায়। রকির সাথে তার ব্যাপার নিয়ে কথা হয়। একজন দেখলে ভয় পেত না তেমন, কিন্তু এখন দুইজনে একদিনে দেখাতে তারা খুব ভয় পায়। এবার থেকে জনি আর রকি সবসময় তুলিকে দেখতে পায়, যেখানে সেখানে দেখতে পায়। তারা চিন্তা করে হুজুরকে দেখে কিছু করবে, আবার ভয় পায় যদি ফাঁস হয়ে যায়। তখন তারা অনেকদিন যাবত এভাবে চলতে থাকে। চলতে চলতে একদিন সবার মুখে হাসি ফুটিয়ে দেয়। জনির কাছে একটা রাজপুত্র হয়েছে, সবাই খুশি। সন্তান হবার 10-15 দিন পর রাতে ভাত খাওয়া শেষ করে ঘুমোতে যাচ্ছিল জনি। তখন একটা শব্দ শুনতে পাই সে, সেটা হচ্ছে তুলির গলার আওয়াজ। তেমন করে কানে নেয় নাই জনি। রাতে ঘুম যায়, মধ্যন রাতে একটা স্বপ্ন দেখে জনি। সেটা হচ্ছে তার ছেলেকে নাকি তুলি নিয়ে যাচ্ছে। আর তুলি বলে, জনিকে, তোদের আমি কাউকে ছাড়ব না। সে ভয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে প্রথমে ছেলেকে খোঁজে। সে দেখে ছেলে আছে ঠিক মতো, কেউ নিয়ে যায় নাই। জনি আর রাতে তেমন ঘুম হলো না, সকাল হয়ে যায়। আবার কয়েকদিন পর সবার চোখে পানি চলে আসে। এখন জনির ছেলে যারা গেছে, এখন জনি নিজেকে অনেক ঘৃণা করতেছে। জনি জানে এটা তুলির কাজ। এটা ভেবে ভেবে প্রতিদিন কান্না করে জনি। আবার শুরু হয় তার পরিবার নিয়ে। প্রথমে তার একটা ছোট বোন ছিল, সেও মারা যায় গাড়ি ধাক্কা খেয়ে। আরও জনি ভেঙে পারে। জনি এখন আর পারে না আর্তনাদ কঞ্জে তুলির নাম নেয়া। তবে কি তুলি গাড়ি চাপা দিছে? কিন্তু সেটা কি করে? আমরা তো তাকে আরও বছর আগে হত্যা করে মাটি চাপা দিয়ে দিছি। তবে কি কোনভাবেও বেঁচে গেছে? বাট হাউ পসিবল? এই প্রশ্নগুলো বারবারই আওড়াচ্ছে বাকি 3 বন্ধুর মাথাতে। ওদিকে জনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 9 দিন পর কোমাতে মৃতপ্রায়ে চলে যায়। শোকে পুরো পরিবার একদম ভেঙে গেছে। এত এত টাকা খরচ করেও কিছুতেই কিছু হলো না। ডক্টর বলছেন কোনো সম্ভাবনা নেই, যতদিন বাঁচবে এই অবস্থাতেই। রকি, রাফসান ও আবিদ চোখে জল, বুকে ব্যথা এবং মাথাতে অজস্র চিন্তা নিয়ে যে যার কর্মস্থলে ফেরত আসে। কিন্তু কেউই ঠিকমতো কাজ করতে পারছে না। ব্যাপক ড্রিঙ্কস আর স্মোকিং করে ভুলে থাকার চেষ্টা করছে। বিষয়টি পাহাড়ি এলাকাতে এমনিতেই হাজার রকমের শব্দ বাতাসে ভেসে বেড়ায়। আগে যদিও এগুলো স্বাভাবিক মনে হতো, কিন্তু এখন আবিদ আর রাফসানের কাছে মনে হয় ভৌতিক শব্দ। সমিলের করাত কখনো বেশি কখনো কম ঘুরছে। এই বুঝি কেউ এসে মাথার ওপর বসছে, নয়তো ঘাড় মটকে দিচ্ছে। এসব নানান উদ্ভূত চিন্তাভাবনা মাথাতে ঘুরপাক খাচ্ছে। সবকিছু যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আবিদ, বন্ধু, চল বাংলোতে যাই। মাথায় হ্যাং হয়ে যাচ্ছে। আজ রাতে একটা পার্টি অ্যারেঞ্জ না করলে মাথা হালকা হবে না। রাফসান, ঠিক তাই। কয়েকদিন চুপচাপ বসে থাকাতে ব্রেনজট যেন জ্যাম হয়ে গেছে। আবিদ, লেটস গো ডুড, নাচ গান মাস্তি ছাড়া লাইফ ইম্পসিবল। টিম্বরের সমিলের কাজ লেবার দিয়ে বুঝিয়ে দিয়ে দুজন জিপ গাড়িতে উঠে বসে। গাড়ির দরজা বন্ধ করার পর দুজনে একসাথেই আশ্চর্য হয়ে যায়, কারণ গাড়ির ভিতরে একটা মেয়েলি গন্ধ। আবিদ তড়িৎ বলে উঠে, কি বন্ধু, পার্টি না মুখে আনতে না আনতে অ্যাকশন শুরু হয়ে গেছে। বলেই দুজন হু 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 করে হেসে গাড়ি স্টার্ট করে। মিল থেকে বাংলোর দূরত্ব 5-6 কিলোমিটার হবে। হাই স্পিডে গাড়ি চলছে, যেন হাওয়াতে ভেসে। হঠাৎ করেই রাফসানের মনে হলো গাড়ির ব্রেকে কাজ করতেছে না। কয়েক সেকেন্ডের মধ্যে ওর পুরো শরীর ঘেমে নিয়ে গেল। আবিদ, কিরে তুই এরকম ঘামতেছিস কেন? তোর হাত পা কাঁপছে কেন? আর গাড়ির স্পিড এত বাড়াচ্ছিস কেন? অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তো। রাফসান গলার কাপা স্বরে, আবিদ, মনে হচ্ছে আমরাও মরতে চলেছি রে। আবিদ হতভম্ব হয়ে, তুই সব কি পাগলের প্রলাপ বকতেছিস?
রাফসান, গলার সুর আরও কম্পিত। বন্ধু, গাড়ি ব্রেক ফেল করছে। রকির অফিসে অ্যাকাউন্টিংয়ে নতুন একটা মেয়ে জয়েন করছে। সবার মুখে একই বাক্য, যেই চেহারা সেই স্মার্ট। তো অফিসের বস সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হলরুমে ডাকলেন। সবাই হাই হ্যালো করল, শুধু রকি হাঁ করে তাকিয়ে থাকল। রকি আজ থেকে 2 বছর আগেই হারিয়ে গেল যেন। সেই চোখ, সেই নাক, সেই মুখ, শুধু চেহারার আদলটা একটু পরিবর্তন। মনে হচ্ছে তুলির মাস্টার কপি। এসি রুমে থেকে ও রকির শরীর ঘামে ভিজে যাচ্ছে, তাই ওয়াশরুমের নাম করে হলরুম ট্যাগ করল। ফোনটা বের করেই প্রথমে জনিকে জানানোর জন্য কল দিতে গিয়েও থমকে গেল, কারণ জনি তো কোমায়। তবে আবিদ ও রাফসান। কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর আবিদকে খুঁজে পাওয়া যায়নি। 800 ফুট উঁচু ঢাল থেকে গাড়ি নিচে পড়ে যায় এবং গাড়ি শর্ট সার্কিট হয়ে আগুনে ঝলসে যায়। সবার ধারণা হয়তো আবিদ আগুনে পুড়ে গেছে, নয়তো জঙ্গলের কোথাও ছিটকে পড়ে গেছিল, শিয়াল হায়নাতে খেয়ে নিছে। রাফসান অবশ্য সাহস ও বুদ্ধির জোরে বেঁচে যায়, কারণ গাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে যাওয়ার আগেই লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। যদিও বেঁচে গেছে, কিন্তু শরীরের বিভিন্ন অংশে ছিঁড়ে ফেটে কেটে হাড় ভেঙে এবং মাথা জখম হয়ে হসপিটালে মুমূর্ষু অবস্থায় শয্যাশায়ী। তাই রাফসানকেও কথাটা জানানো উচিত নয় মনে করল রকি। অফিস ছুটি নিয়ে গাড়ি ড্রাইভ করে সোজা চলে যায় সেই জঙ্গলে যেখানে তুলিকে ধর্ষণ করে মাটি চাপা দেয়া হয়েছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজি করে কোনো আলামত পেল না, যা থেকে মনে হয় তুলি বেঁচে আছে বা তুলি শিওর মরেই গেছে। হতাশাগ্রস্ত হয়ে গাড়ি নিয়ে ব্যাক করতে যাচ্ছে, এমন সময় দেখতে পেল বোরকা পরা একটি মেয়ে দৌড়ে গাড়ির দিকে আসতেছে। এই গহীন জঙ্গলের ভিতরে মেয়েটার উপস্থিতিতে রকি যেমন চমকে গেল, তেমনই শিহরিত হল। ঘটনা কি? মেয়েটা দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়ালো। রকি ড্রাইভিং সিটে বসে গ্লাস ডাউন করে বলল, এনি প্রবলেম? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু হাঁপাচ্ছে। বড় বড় শ্বাস প্রশ্বাসের শব্দ এত দূর থেকেও রকি স্পষ্ট শুনতে পেল। মেয়েটা আরেকটু দৌড়ে গাড়ির জানালার কাছে এসে বলল, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ প্লিজ। আচ্ছা, কিন্তু কি হয়েছে আপনার? এমন করে জঙ্গলের ভিতর দৌড়াচ্ছেন কেন? আর এখানে আসতে কথা শেষ করার আগেই মেয়েটা বলল, আমাকে কয়েকজন ছেলে জোর করে এখানে তুলে এনেছে। আমি ওদের নিকট থেকে পালিয়ে এসেছি। ওরা আমার পিছু পিছু আসতে পারে। প্লিজ আমাকে হেল্প করেন। আচ্ছা, কোনো ব্যাপার না, আসুন আসুন, গাড়ির ভিতরে এসে বসুন, আমি আছি, আপনার কোনো ভয় নেই। এ কথা বলেই অপর পাশের দরজা দেখালো রকি। রকি মনে মনে ভাবছে, অনেক দিন পর একটা মুরগি পেয়েছি, যে কিনা নিজেই শিয়ালের কাছে এসে নিজের জান বাঁচাতে বলছে। হু হু হু, হা 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 হা। রকির ভিতর যেন ময়ূর পাখনা মিল। মেয়েটির দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল রকি। চোখ দুটো বিস্ফোরিত হওয়ার উপক্রম। এ কাকে দেখছে সে? কিছু সময়ের জন্য ব্রেন হ্যাং হয়ে যায়। কখন যে গাড়ির ব্রেক প্যাডেলে পা দিয়ে দাঁড়িয়ে গেছে টেরও পেল না। গলার স্বর যেন ফাটা বাঁশের মতো হয়ে গেল। খক করে বলল, তুলি? গাড়িতে উঠেই মেয়েটি বোরকার নেকআপ খুলে দিয়ে এমন অট্টহাসি দিয়েছিল, যার কারণে রকির নগ্ন ধ্যান ভঙ্গ হয়। আর মেয়েটির দিকে তাকাতেই রকিরে হাল। চুপ, একদম চুপ। যেন সাপের মতো শিশিস দিয়ে কথাগুলো বের হলো মেয়েটির কণ্ঠ থেকে। নিমিষেই মেয়েটির চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এমন একটা ভয়ঙ্কর রূপ নিল যেন সব কিছু পরে ভস্ম করে দিবে। মেয়েটি হাতের রুমাল দিয়ে তড়িৎগতিতে রকির নাকে মুখে চেপে ধরতেই অজ্ঞান হয়ে যায়। যখন রকি চোখ খুলল, প্রথমে কিছুই দেখতে পেল না। ভয়ে আতকে উঠে ভাবল মরে পরলোকে চলে এসছে। কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই সব ঝাপসা ঝাপসা হয়ে ক্লিয়ার হয়ে গেল। ও একটা আধো আলো অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহাতে চিত হয়ে শুয়ে আছে। হাতে পায়ে লোহার শিকল বাঁধা। টান দিয়ে খোলার চেষ্টা করল, কিন্তু পারল না, কারণ প্রচণ্ড শক্ত করে বাঁধা। রকি যেন দুঃস্বপ্ন দেখছে। সবকিছুই কেমন ঘোলাটে ঘোলাটে রাখছে। ও এখানে কেন, কিভাবে আসলো, কে নিয়ে আসলো? আর ওই মেয়েটি তুলি কথায়? তুলির কথা মনে হতেই রকির ব্রেন যেন 360 ডিগ্রিতে ঘুরতে লাগল। কখনো সে 2 বছর আগের ঘটনাতে চলে যাচ্ছে, কিভাবে তুলিকে কিডন্যাপ ও রেপ করার পরে হত্যা করে মাটি চাপা দিয়েছিল। আবার কখনো জনি, রাফসান ও আবিদের দুর্ঘটনার কথা মনে পড়ছে। আবার ও নিজেই কিভাবে কিডন্যাপ হয়ে গেল। তবে কি তুলি এসব করেছে? কিন্তু ও তো মরে গেছে। আচ্ছা, মরা মানুষ কখনো কি জিন্দা হয়, নাকি ওর প্রেতাত্মা? এসব তো হরর মুভিতে দেখেছি, বাস্তবেও কি সম্ভব? তবে কি? কিন্তু না, হুট করেই যেন ওর কাছে সব পরিষ্কার হয়ে যায়। এক ঝটকায় শোয়া থেকে বসে যায়। চারদিকে ভালো করে লক্ষ্য করতে যে আরও বিস্ময়ে হতবিহ্বল হয়ে যায়। ওর পাশেই একটু দূরে ওর মতো করেই বন্দি অবস্থায় শুয়ে আছে আবিদ। ভূত দেখলে হয়তো এতটা ভয় পেত না রকি, যতটা ভয় পেয়েছে আবিদকে এভাবে দেখে। এটা কি করে সম্ভব?
আবিদ তো মরে গেছে, তবে কি আমিও মরে গেছি? এখানে কি মৃত ব্যক্তিদের রাখা হয়? কিন্তু আমাদের হাতে পায়ে শিকল কেন? এটা কি জাহান্নাম? না, আর ভাবতে পারছে না রকি। মাথা কেমন যেন ঝিমঝিম করছে। পুনরায় অজ্ঞান হলো বোধহয়। গাড়িতে উঠে বসার পর রকি হালকা স্পিডে ড্রাইভ করছে আর প্ল্যানিং করছে কি দিয়ে কিভাবে কি শুরু করা যায়। কিন্তু হুট করেই রকির চিন্তাতে ভাটা পড়ল একটা অট্ট হাসির শব্দে। হতচকিত আর আতঙ্কিত হয়ে মেয়েটির দিকে তাকাতেই রকির চোখে যেন মেয়েটির দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল রকি। চোখ দুটো বিস্ফোরিত হওয়ার উপক্রম। এ কাকে দেখছে সে? কিছু সময়ের জন্য ব্রেন হ্যাং হয়ে যায়। কখন যে গাড়ির ব্রেক প্যাডেলে পা দিয়ে দাঁড়িয়ে গেছে টেরও পেল না। গলার স্বর যেন ফাটা বাঁশের মতো হয়ে গেল। খক করে বলল, তুলি? গাড়িতে উঠেই মেয়েটি বোরকার নেকাব খুলে দিয়ে এমন অট্টহাসি দিয়েছিল যার কারণে রকির নগ্ন ধ্যান ভঙ্গ হয়। আর মেয়েটির দিকে তাকাতেই রকি রেহাল। চুপ, একদম চুপ। যেন সাপের মতো শিশিস দিয়ে কথাগুলো বের হলো মেয়েটির কণ্ঠ থেকে। নিমিষেই মেয়েটির চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এমন একটা ভয়ঙ্কর রূপ নিল যেন সব কিছু পরে ভস্ম করে দেবে। মেয়েটি হাতের রুমাল দিয়ে তড়িৎ গতিতে রকির নাকে মুখে চেপে ধরতেই অজ্ঞান হয়ে যায়। যখন রকি চোখ খুলল, প্রথমে কিছুই দেখতে পেল না। ভয়ে আঁতকে উঠে ভাবল মরে পরলোকে চলে এসছে। কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই সব ঝাপসা ঝাপসা হয়ে ক্লিয়ার হয়ে গেল। ও একটা আধো আলো অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহাতে চিত হয়ে শুয়ে আছে, হাতে পায়ে লোহার শিকল বাঁধা। টান দিয়ে খোলার চেষ্টা করল, কিন্তু পারল না, কারণ প্রচণ্ড শক্ত করে বাঁধা। রকি যেন দুঃস্বপ্ন দেখছে। সবকিছুই কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে। ও এখানে কেন, কিভাবে আসলো, কে নিয়ে আসলো? আর ওই মেয়েটি তুলি কথায়। তুলির কথা মনে হতেই রকির ব্রেইন যেন ৩৬০ ডিগ্রিতে ঘুরতে লাগল। কখনো সেই ২ বছর আগের ঘটনাতে চলে যাচ্ছে, কিভাবে তুলিকে কিডন্যাপ ও রেপ করার পরে হত্যা করে মাটি চাপা দিয়েছিল। আবার কখনো জনি, রাফসান ও আবিদের দুর্ঘটনার কথা মনে পড়ছে। আবার ও নিজেই কীভাবে কিডন্যাপ হয়ে গেল। তবে কি তুলি এসব করেছে? কিন্তু ও তো মরে গেছে। আচ্ছা, মরা মানুষ কখনো কি জিন্দা হয়, নাকি ওর প্রেতাত্মা? এসব তো হরর মুভিতে দেখেছে, বাস্তবেও কি সম্ভব? তবে কি? কিন্তু না, হুট করেই যেন ওর কাছে সব পরিষ্কার হয়ে যায়। এক ঝটকায় শোয়া থেকে বসে যায়, চারদিকে ভালো করে লক্ষ্য করতে যেয়ে আরও বিস্ময় হতবিহ্বল হয়ে যায়। ওর পাশেই একটু দূরে ওর মতো করেই বন্দি অবস্থায় শুয়ে আছে রাফসান। ভূত দেখলেও হয়তো এতটা ভয় পেত না রকি, যতটা ভয় পেয়েছে রাফসানকে এভাবে দেখে। এটা কি করে সম্ভব? আবিদ তো মরে গেছে, তবে কি আমিও মরে গেছে? এখানে কি মৃত ব্যক্তিদের রাখা হয়? কিন্তু আমাদের হাতে পায়ে শিকল কেন? এটা কি জাহান্নাম? না, আর ভাবতে পারছে না রকি। মাথা কেমন যেন ঝিমঝিম করছে। পুনরায় অজ্ঞান হলো বোধহয়। খবরের শিরোনাম, ধর্ষণ ও খুনের অপরাধে ৪ আসামির ফাঁসি কার্যকর। পত্রপত্রিকা থেকে শুরু করে সকল মিডিয়াতে, রেডিও, টেলিভিশন, অনলাইন সাইট ও অন্যান্যতে ঘুরে ফিরে একই খবর। কাল্পনিক ও অবাস্তব কেসকে বাস্তবের সফলতার দুয়ারে এনে দিলেন উদীয়মানা ব্যারিস্টার মিলি। এটাই প্রথম কেস, কিন্তু অবিশ্বাস্য সফলতা। অনেক নামি দামি জ্ঞানী উকিল ব্যারিস্টারদের আইডিয়ালে পরিণত। সুপ্রিম কোর্ট থেকে মাত্র ৩ দিনে রকি, রাফসান, আবিদ ও জলিয়ে ফাঁসির আদেশ নিয়ে আসেন ব্যারিস্টার মিলি। সকল সাক্ষ্য প্রমাণ এমনভাবে উপস্থাপন করেন যে অন্ধ বলে দিতে পারত এরা ৪ জনই তুলিকে ধর্ষণ করে হত্যা করেছে। মিলি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করলে মিলি যেন তুলি হয়ে যায়। ওর ভিতরে অন্য একজন বাস করতেছে এমন অনুভূত হয়। কি একটা প্রতিশোধের নেশা যেন চোখে মুখে আভাস পাচ্ছে। মিলি বাবা মায়ের সাথে সাক্ষাৎ না করেই তুলির কেস হাতে নেয়। যদিও আগেই প্রমিস করেছিল তুলির কেস সমাধান না করে অন্য কোনো কেস হাতে নিবে না, কিন্তু সেটা এভাবে এত দ্রুত ব্রেনের ভিতর চলে যাবে কল্পনাও করেনি। এমনকি মা বাবার সাথে সাক্ষাতের চেয়েও অ্যাডভান্সড। একটা মেয়ে এভাবে হারিয়ে যেতে পারে না, নিজের সাথে নিজেই কথাগুলো বলছে। এ যেন তুলির রক্ত বা আত্মা সব মিলে শিরা উপশিরায় মিশে গেছে। অবশ্য আইনি পড়া অবস্থায় তুলির কেস অনেকবার স্টাডি করেছেও। তখনই কিছু প্ল্যানিং করে রেখেছে কিভাবে কি করবে। তুলির কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, লাভ লাইফ, এমনকি কোচিং করানোর সময়কার সকল বিষয়ে রিসার্চ করে উপলব্ধ হয় যে সামথিং মিসিং। আর মিসিংটা হচ্ছে রকি। কারণ তুলির ডায়েরি থেকে রকির নাম বা শব্দ শুধু একবার পাওয়া গেছে, তাই কেউ কখনো সন্দেহ করেনি যে পূর্বে যখন পুলিশ ইনভেস্টিগেশন করে যে তুলি মিসিং কেস। কিন্তু মিলি শূন্য থেকে শুরু করতে চাচ্ছে, একটা বড় ধামাকা দিতে যাচ্ছে জাতিকে, একটা নতুন লেসেন। রকিকে 2 দিন অবজার্ভ করে ওর ডেইলি রুটিন জেনে নেয় মিলি। রকি কোথায় যায়, কি করে, ওর ক্লোজ ফ্রেন্ড কে কে। রকি যাই করুক, দিন শেষে 4 বন্ধু ফোনে নয়তো মদের বারে মিলিত হবেই, বাকিরাও সেম। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। তুলির সাথে মিলির চেহারা 99% মিল থাকাতে খুব সহজেই জালে আটকা পড়ে রকি।
ওদের বন্ধুদের মধ্যে রকি রাগী ও রোগচোটা, আর রাগীরা বরাবরই একটু বোকাশোকা টাইপের হয়, তাই ওকেই টার্গেট করে মিলি। নয়তো ওদের বন্ধুদের মধ্যে অন্য কেউ হতো টার্গেট। বিভিন্ন সময় বিভিন্নভাবে দূর থেকে রকির নজরে আসার চেষ্টা করছে মিলি, কিন্তু হাবলুটা ঠিক বুঝতে বা ধরতে পারছে না। সেদিন বাসস্ট্যান্ডে ঠিক ধরা দেয় চান্দু, আর মিলিকে তুলি ভেবে গলদঘর্ম হয়ে জনি ও অন্যান্য বন্ধুদের ফোন করে। ওদের 4 বন্ধুর ফোনই আগে থেকে ট্র্যাকিং করে রেখেছিল মিলি, তাই ওদের সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায়। সব শোনার পর মিলির শরীরে যেন তুরির অশরীরী আত্মা ভর করে। রকি, রাফসান ও আবিদ সেফ প্লেসে থাকাতে টার্গেট হয়ে জনির অ্যাক্সিডেন্ট ঘটানোর পরে শিকার হয় আবিদ ও রাফসান। মিলিকে এই সমস্ত কাজে একজন ড্রাইভার ও টেকনিশিয়ান যথেষ্ট হেল্প করছে, যদিও টাকার বিনিময়ে। লালচোকবালা ড্রাইভার আর ফর্সাটা টেকনিশিয়ান। শাস্তি ও তথ্যাদি গ্রহণ করার পরে কেস কোর্টে তোলা হয়, তারপরেই ফাঁসি কার্যকর। জাজের কাছে মিলির শেষ বক্তব্যটা এমন ছিল: মিলর্ড, কোনো ক্রাইমই পারফেক্ট না, কোনো ক্রিমিনালও পারফেক্ট না। আমরা আইনের লোক যদি কোনো রকম সুতা ধরে টান দিতে পারি, পুরা লাটাই চলে আসবে। শুধু দরকার সদিচ্ছা। যদি বসে থাকলেও সরকার টাকা দেয়, তবে কি দরকার পরিশ্রমের? বরং বসে বসে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, আইএমও, টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়াতে মাস্তি করি। মাস শেষে বেতন তো পাবই। আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে মিলর্ড। যেখানে সিনিয়র অফিসার ঘুষ খাবে, সেখানে জুনিয়ররা তো লুট করবে, এটাই স্বাভাবিক। আমরা ছোটরা বড়দের দেখে শিখি, তাই প্রত্যেক সিনিয়রের নৈতিক দায়িত্ব হবে নিজে ভুল কিছু করব না, আমার অধীনস্থদেরও ক্লিন অ্যান্ড হোলি রাখব। পেশাকে টাকাতে নয়, জীবনের অংশ হিসেবে ভালোবাসতে হবে। তবেই জয়, সফলতা, সম্মান, গৌরব ও এখন শুধু একটাই প্রশ্ন সবার মুখে মুখে: কে এই উদীয়মান সফল ব্যারিস্টার মিলি? কে সে? মিলি, তোকে আমার খুব ভালো লাগে। চল না একদিন নৌকায় ঘুরি, নয়তো সিনেমা দেখতে যাই। সিয়াম, তুই আমার ক্লাসমেট, তাই তোর ভালোর জন্যই বলছি, তাড়াতাড়ি ভাগ এখান থেকে। তুলি যদি আশেপাশে থাকে, তোর কপালে বটিদান নিশ্চিত। যখন মিলির বয়স 10 বছর, তখন এ কথাটি বলেছি ওর সহপাঠী সিয়ামকে। তো এ কথাটি বলার পেছনে আরও অনেক কারণ লুকিয়ে আছে। তাহলে চলুন আজ থেকে 25 বছর পিছনে জেনে নেওয়া যাক এই গল্পের মূল রহস্য। তুলি আর মিলি যমজ 2 বোন। চলনে, বলনে, গঠনে একই রকম, তাই দুজনের পছন্দ অপছন্দগুলো সেম। তাই বরাবরই একই রকম জুতা, কাপড়, প্রসাধনী কিনে দিতে হয়। তাছাড়া ক্লাসের শিক্ষকও যদি একজনকে বেত্রাঘাত করে, অপরজনের ব্যথা অনুভূত হয়। বড়ই মিরাক্কেল ঘটনা। একবার কি হলো, মিলির একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, তো ভালো লাগা থেকে ভালোবাসা প্রবণতা বাড়ছে। ভিতরে ভিতরে অনুভূতি, শিহরণ কাজ করছে। ওমা, সাথে সাথে তুলির শরীরে ম্যাগনেটিকভাবে শিহরিত হচ্ছে, যেন ওই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই ওরা সব সময়ই সতর্কতা, সমঝোতার সহিত দিন অতিবাহিত করার চেষ্টা করত, যেটাকে আপনারা শেয়ারিং কেয়ারিং বলেন আর কি। তবুও অ্যাক্সিডেন্ট লেগেই থাকত। তবে কেউ কাউকে ছেড়ে দূরে থাকলে এমনটি হতো না। যেমন একবার তুলি খুব অসুস্থ হলো। অবশ্য ওরা একজন অসুস্থ হলে অন্যের উপরও কিছুটা প্রভাব পড়ে। তো যা হোক, থানা, জেলা ও বিভাগীয় হাসপাতালে চিকিৎসা দিয়েও সুস্থ হল না। তাই তুলিকে নিয়ে দেশের বাইরে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু মিরাক্কেল ব্যাপার হল, তুলি যতদিন দেশের বাইরে ছিল, ততদিন ওদের দুজনের মাঝে কোনো প্রভাবই কাজ করেনি। দিব্যি নিজ খেয়ালে চলতে পারছে, একে অন্যের সুখ দুঃখে ওহ আহ করা ছাড়াই। এই ঘটনাগুলি ওদের গ্রামের সবাই অবগত। তাই ওরা যখন এইচএসসি কমপ্লিট করে, তখন সবাই মিলে যুক্তি পরামর্শ করে দুজনকে আলাদা করার প্রসেসিং করে। অবশ্য মিলে খুব ভালো স্টুডেন্ট ছিল, তাই রেজাল্টও বরাবর ভালো করে। যেহেতু আলাদা করার প্ল্যানিং চলছিল, তাই মিলিকে দেশের বাইরে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। স্টুডেন্ট ভিসা করে কানাডা পাঠানো হলো। এদিকে তুলিও স্টাডি শেষ করে ঢাকাতে একটা কোচিং পরিচালনা করছে, পাশাপাশি জবের চেষ্টাও চালাচ্ছে। বাবা মায়ের সাথেই থাকে একই ফ্ল্যাটে, যেটা রকি, রাফসান, আবিদ ও জনিদের এলাকা। পর্ব 1। তুলি রাজ নামের একটি ছেলেকে লাভ করে। ওদের 5 বছরের রিলেশনশিপ এটা। অবশ্য ওরা দুজনে একই বর্ষের স্টুডেন্ট ছিল, শুধু বিভাগ ভিন্ন।
যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও চাকরি হলো না তখন ওরা দুজনে মিলে একটা কোচিং খোলে। অল্প দিনেই ওদের পরিশ্রমে ব্যাপক সাড়া পড়ে। দিন ভালোই যাচ্ছিল, মুহূর্তগুলো উপভোগ্য ছিল, কারণ ওদের প্রেম করার জন্য লোকেশন সিলেক্ট ও ফ্রি টাইম করার যত ঝামেলা পোহাতে হতো না। সব সময়ই সব জায়গাতে একই অন্যের সাথে বিন্দাস। কথায় বলে সুখের সময় খুবই অল্প হয়। বাস্তবেও তাই ঘটল, কারণ রকির কোনজোরে পড়ে গেল তুলি। অলিগলি, রাস্তার মোড়ে, এমনকি কোচিং অবধি ওর দূরত্ব বেড়ে গেল। যখন তখন পথ আগলে দাঁড়ানো, হাত ধরার চেষ্টা করা। সেদিন তো গলিতে ওকে একা পেয়ে জড়িয়ে ধরার চেষ্টা করে। কোনোভাবেই রকিকে কন্ট্রোল করতে না পেরে শেষমেশ গালে থাপ্পড় মারতে বাধ্য হয়। রকি কোনো মতে ইহা মেনে নিতে পারেনি। গালে থাপ্পড়, চরম অপমান। এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। প্রচুর ড্রিঙ্কস করে, মাথায় আগুন জ্বালিয়ে দেয়। 4 বন্ধু মিলে প্ল্যানিং করে, যে করেই হোক তুলিকে চাই। তারপর তুলিকে কিডন্যাপড হো। তুলিকে বলা হয় সন্ধ্যা আরতি, কারণও যেখানেই থাকুক না কেন ঠিক সন্ধ্যার আগে বাসায় চলে আসবে। তুলির বাবা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা। টিভিতে খবর দেখতে মেয়ের কাছে ফোন করে, কিন্তু নং বন্ধ। যতবারই ট্রাই করছে বন্ধ দেখাচ্ছে। রাজকে ফোন করা হলো, ও জানালো তুলি তো 5টায় বের হয়ে গেছে। আরও বলল, আঙ্কেল আমি খোঁজ নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। রাত 10টা, তুলির কোনো খবর নাই। মেয়ের জন্য অপেক্ষা করা থেকে এবার ভয় করা শুরু করল। কোথায় যেতে পারে যে মেয়েটা সন্ধ্যার আগে বাসায় ফিরে ঝড় বাদল যাই থাকুক? চিন্তা করে দিশেহারা অবস্থা। রাত 12টা, পুলিশ স্টেশনে বসা একটা পরিবার, তার সাথে রাজু আছে। চোখে ঘুম নেই, মাথাতে হাজারো নেগেটিভ চিন্তা ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে আবার পুলিশের কুরুচিপূর্ণ হাজারো প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত ওরা। মেয়ে নিখোঁজ মানে কি পালিয়ে বিয়ে করছে, নয়তো বন্ধুদের সাথে নেশা করে মাস্তি করছে? ছি, এরা মানুষ নাকি জানোয়ার? এদের ঘরে কি মেয়ে সন্তান জন্ম নেয় না? পরের দিন আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই জেনে গেল তুলি নিখোঁজ। 90% মানুষের ধারণা মেয়েটি নিশ্চয়ই কোনো কুকর্ম করেছে। অনেক চেষ্টা ও তপস্যা করেও তুলির কোনো খবর পাওয়া গেল না। ওদিকে বিদেশের মাটিতে মিলি শুধু চোখের জল মুছল আর বাবাজাকে হাজারো সান্ত্বনা দিল। যদিও ওর বুকে আগুন জ্বলছে যে আমার সোনা বোনটি এভাবে নিখোঁজ বা হারিয়ে যেতে পারে না। চোখ বন্ধ করলেই হাজারো জীবন্ত স্মৃতি ভেসে বেড়ায়। তখনই মিলি প্রমিস করেছিল, আমার বোনকে আমি খুঁজে বের করবই, নিন্দুকের মুখে ছাই ছিটাবই। তুলি, তোকে অনেক ভালোবাসি রে। দেশের মাটিতে তোকে ছাড়া অচল মিলি। আমাদের শরীর ভিন্ন, কিন্তু আত্মা তো একটাই। তুই আমার আরেকটি দেহ, প্রাণ। আমরা সবসময় অশরীরী মায়ে আবদ্ধ। তুই যেখানে আমি সেখানে, কখনো ছেড়ে থাকতে পারবো না। যার দরুন আজ ওদের 4 জনেরই ফাঁসি কার্যকর করা হয়। এটাই ছিল তুলির প্রতিশোধ। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। গল্পটি পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন অডিও কাহিনী দেব। পরবর্তী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।